প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের অর্থনীতির দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এবং বাংলাদেশের অর্থনীতির অবকাঠামো এই দুইটি বিষয় সম্পর্কে আলোচনা করব। গত ক্লাসে তোমাদের প্রাথমিক ধারণা দিয়েছিলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের বাংলাদেশ 1971 সালে 16 ডিসেম্বর স্বাধীন হয়েছে, অর্থাৎ বাংলাদেশ নামে আত্মপ্রকাশ করেছে। সেই বাংলাদেশের ভৌগোলিক অবস্থান তোমরা বোর্ডে লক্ষ্য করো। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান সীমানা। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান হিসেবে যদি আমরা বিবেচনা করি, তাহলে প্রথমে সর্বদক্ষিণে আছে বঙ্গোপসাগর, পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরে ভারতের মেঘালয়, পূর্বে আসাম, মিজোরাম এবং বার্মা। এই হচ্ছে আমাদের বাংলাদেশের ভৌগোলিক সীমানা। ভৌগোলিক অবস্থানে আরেকটা জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আয়তন। বাংলাদেশের আয়তন হচ্ছে 1,47,570 বর্গ কিলোমিটার, আর সমুদ্র সীমা প্রায় 22 কিলোমিটার, অর্থাৎ 12 নটিক্যাল মাইল। বাংলাদেশের ভৌগোলিক অবস্থানে আরেকটি গুরুত্বপূর্ণ অপশন হচ্ছে জনসংখ্যা। বাংলাদেশ একটি জনবহুল দেশ। তোমরা জানো, বিশ্বের মধ্যে অন্যতম একটি জনবহুল দেশ এবং ঘনবসতিপূর্ণ দেশ। এই ছোট্ট দেশের আয়তন অনুসারে অনেক জনসংখ্যা বাস করে। এখানে বর্তমানে বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে এখানে প্রায় 18 কোটি লোক বসবাস করে। তোমাদের বইয়ে 2001 সালের একটা আদমশুমারি তথ্য দেওয়া আছে, সেখানে 130 মিলিয়ন। এই হচ্ছে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান। এরপর আমরা বাংলাদেশের অর্থনীতির অবকাঠামো সম্পর্কে আলোচনা করব। বাংলাদেশের অর্থনীতির অবকাঠামো কি, এটা আমরা প্রথমে জেনে নেব। তোমরা বোর্ডে লক্ষ্য করো, যে কাঠামোর উপর ভিত্তি করে একটি দেশের অর্থনীতি পরিচালিত হয় তাকে অর্থনীতি কাঠামো বলে। অর্থাৎ যে স্ট্রাকচারের উপর, যে কাঠামোর উপর একটি দেশ পরিচালিত হয়, যে অর্থনীতির কাঠামোর উপর, তাকে বলা হয় অর্থনীতির কাঠামো। এই অর্থনীতির কাঠামো আমরা ছক আকারে দেখতে পারি। তোমরা বোর্ডে লক্ষ্য করো,
আমি বাংলাদেশের অর্থনীতির কাঠামোর একটি ছক অঙ্কন করেছি। দেখো, প্রথমে বাংলাদেশের অর্থনীতির কাঠামো, এটাকে 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অঞ্চল ভিত্তিক, আরেকটা হচ্ছে মালিকানা ভিত্তিক, আরেকটা হচ্ছে উৎপাদন ভিত্তিক। প্রথমে বাংলাদেশের অর্থনৈতিক কাঠামোকে 3 ভাগে ভাগ করা যায়: অঞ্চল ভিত্তিক খাত, মালিকানা ভিত্তিক খাত, উৎপাদন ভিত্তিক খাত। এবার অঞ্চল ভিত্তিক খাতকে আবার 2 ভাগে ভাগ করা যায়: একটা গ্রামীণ খাত আর একটা শহুরে খাত। মালিকানা ভিত্তিক খাতকে আবার 2 ভাগে ভাগ করা যায়: সরকারি খাত এবং বেসরকারি খাত। শেষে উৎপাদন ভিত্তিক খাতকে 3 ভাগে ভাগ করা যায়: একটা কৃষি খাত, শিল্প খাত, সেবা খাত। আমরা একটু লক্ষ্য করলে দেখতে পাব যে বাংলাদেশের যে অর্থনীতির কাঠামো সেগুলো প্রথমত 3 ভাগে ভাগ করা হয়েছে খাতগুলিকে। প্রথম খাত হচ্ছে অঞ্চল ভিত্তিক খাত, অর্থাৎ এক এক এলাকা নিয়ে এক এক ধরনের অর্থনীতি গড়ে উঠেছে। এর মধ্যে শহরের খাত আছে, গ্রামীণ খাত আছে। গ্রামীণ অবকাঠামো, গ্রামীণ অর্থনীতির অবকাঠামো নিয়ে যে খাতটা গঠিত সেটা হচ্ছে গ্রামীণ খাত। আর শহরের অর্থনীতির কাঠামো নিয়ে যেটা গঠিত হয়েছে সেটাকে বলা হয় শহুরে খাত। 2 নম্বরে মালিকানা ভিত্তিক খাতগুলি হচ্ছে সরকারি মালিকানা খাত এবং বেসরকারি মালিকানা খাত। এই খাতে 2টা দিক থাকে, একটা সরকারি মালিকানা, একটা বেসরকারি মালিকানা। অর্থাৎ যে অর্থনীতির খাতগুলোর মালিক সরকার তাকে বলা হয় সরকারি মালিকানা খাত, আর যে খাতগুলির মালিক কোনো ব্যক্তি, কোনো পরিবার, কোনো গোষ্ঠী, সেগুলিকে বলা হয় বেসরকারি খাত। আবার বাংলাদেশের অর্থনীতি আরেকটা দিক হচ্ছে উৎপাদন ভিত্তিক খাত। এই উৎপাদন ভিত্তিক খাতের মধ্যে রয়েছে কৃষি খাত, শিল্প খাত, সেবা খাত। বাংলাদেশ যেহেতু দরিদ্র দেশ এবং কৃষি প্রধান দেশ, এদেশে অর্থনীতি কৃষির উপর অনেকটাই নির্ভরশীল। দেশের 85% লোক কৃষিকাজ করে। এই খাতটি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে বাংলাদেশের অর্থনীতির বেশিরভাগ অংশই আসে। তারপর হচ্ছে শিল্প খাত। শিল্প খাত বাংলাদেশের অন্যতম একটি খাত, যা পূর্বে ততটা ডেভেলপ ছিল না। বর্তমানে শিল্প খাত ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। এই খাতেও বাংলাদেশের অর্থনীতিতে বিরাট ভূমিকা পালন করে আসছে। এরপর হচ্ছে সেবা খাত। সেবা খাতেও বাংলাদেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ একটা সেক্টর। বস্তুগত অর্থনৈতিক কর্মকাণ্ডর যার বিনিময়ে মূল্য বিদ্যমান অভাব পূরণের ক্ষমতা রাখে তাকে সেবা খাত বলা হয়। এই সেবা খাতে বাংলাদেশ প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করছে। এই হচ্ছে
বাংলাদেশের অর্থনীতির কাঠামোর বিভিন্ন খাতগুলি। পরবর্তী ক্লাসে এই খাতগুলি নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। এ পর্যন্ত সবাই ভালো থেকো। এই করোনাকালীন সময়ে সবাই ঘরে থেকো, যতদূর সম্ভব বাহিরে না যাওয়ার চেষ্টা করো। একান্তই প্রয়োজন হলে মাস্ক পরিধান করে বের হবে। কেমন? ভালো থেকো। আল্লাহ হাফেজ।